হৃদয়ারণ্যেও যে তটিনী, পর্ব 16। লিখেছেন অনিদ্রিতা আঁখি। তটিনী উমাইরের দিকে আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। সে সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে পার করে, আর মাঝে মধ্যে উপন্যাসের বই পড়ে সময় কাটায়। আজ দুপুরের দিকে ঘুমিয়েছিল বলে রাতে শুয়ে পড়লেও ঘুম আসছিল না, তাই চোখ বুজে শুয়েছিল। কিন্তু কেউ দরজা খুলে রুমে প্রবেশ করার শব্দ শুনে সে ভয় পেয়ে গিয়েছিল যে তার রুমে এখন কে আসে এত রাতে। আর সে যখন চোখ পিটপিট করে দেখল তার রুমে ছায়া হাঁটাচলা করছে, তটিনী তখন ভয় নিয়ে উঠেই লাইট জ্বালিয়ে দেয়। কিন্তু যখন তার সামনে এমন অবস্থায় উমাইরকে দেখল, তখন ভয় স্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ল তার সারা অঙ্গ জুড়ে। সে এখানে উমাইরকে আশা করেনি, তাও আবার এমন অবস্থায় তো একেবারেই না। তটিনী মনে মনেই প্রশ্ন করল, উমাইরের কি কোনো আঘাত লেগেছে? আর তার শরীরে যত রক্ত, আঘাতের পরিমাণটা তাহলে একটু বেশিই হওয়ার কথা। কিন্তু উমাইরকে দেখে তো একদম সুস্থ মনে হচ্ছে। তাহলে কি উমাইর আবার নতুন কাউকে খুন করল, তাই এত রক্ত তার শরীরে? তার কোনো ক্ষত দেখা যাচ্ছে না। তটিনী উমাইরের দিকে ভালো করে নজর দিল। তাকে কোনো দানবের থেকে কম মনে হচ্ছে না। এ যেন রক্তপিপাসু এক দানব। তটিনী আর কিছু ভাবতে পারল না। সে উমাইরের দিকে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, এই, আপনার শরীরে এত রক্ত কিসের? এটা অবশ্যই আপনার রক্ত না? আপনার শরীর থেকে এত রক্ত বের হলে আপনি এমন সুস্থ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন না। আবার কাকে খুন করলেন? প্রথমে তটিনী আতঙ্কিত কণ্ঠে বললেও শেষের কথাটা তার রাগান্বিত শোনালো। তার এমন কথা শুনে উমাইরের ললাটে ভাঁজ পড়ল। সে জানত তটিনী তাকে এই অবস্থায় দেখলে এমন করবে, তাই সে এত রাতে কোনো রাগারাগি বা ঝামেলা করতে চাচ্ছিল না বলেই লাইট না জ্বালিয়ে ওয়াশরুমে চলে যাচ্ছিল ফ্রেশ হতে। কিন্তু এই মেয়ে যে এখনও ঘুমায়নি, তা কি সে জানত? জানলে অবশ্যই অন্য রুম থেকে ফ্রেশ হয়ে তারপরেই রুমে আসতো। কিন্তু তার এমন গলা উঁচু করে কথা বলাটা উমাইর একদমই পছন্দ করল না। এই মেয়ের এত কিছুর পরও গলা উঁচু করে কথা বলাটা গেল না। এটা ভেবেই উমাইর ফুঁস করে শ্বাস ফেলে গুরুগম্ভীর কণ্ঠে বলল, তোকে অনেকবার বলেছি আমার সাথে গলা উঁচু করে কথা বলবি না। এত কিছুর পরও তোর তেজ গেল না। কিন্তু তার এমন কথাই তটিনীর মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে তার প্রশ্নের উত্তর না পেয়ে আগের থেকে আরও বেশি তেজ নিয়ে বলল, রাখেন আপনার বলাবলি আর আমার তেজ। আগে বলেন, আজ আবার খুন করেছেন আপনি? তার এমন কথায় উমাইর অল্প রাগ উঠলে সে তেমন কিছু বলল না। সে বুঝল এই মেয়ে তার কাছ থেকে উত্তর না নিয়ে চুপ থাকবে না, আর সেও এখন কোনো ঝামেলা করতে চাচ্ছে না। তাই সে তটিনীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ললাটে ভাঁজ ফেলা অবস্থায় গম্ভীর স্বরে বলল, বুঝতে যখন পারছিস তখন আবার জিজ্ঞাসা করছিস কেন? তাকে কেন খুন করলেন? একটা মানুষ হয়ে একটা মানুষকে খুন করতে আপনার হৃদয় কাঁপে না? তটিনীর রেগে ক্রোধী কণ্ঠে বললেও উমাইরের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। তার এমন কথায় উমাইর মনে মনে বলল, যাকে খুন করেছি সে তো একটা মানুষ, আর যদি অ্যাক্সিডেন্ট করিয়ে মানুষ মারতে হৃদয় না কাঁপে, তাহলে আমার কেন কাঁপবে? কিন্তু তার মনের কথা মনেই থেকে গেল। উমাইর গা ছাড়া ভাব নিয়ে তটিনীকে বলল, তোর এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, সামনে থেকে সর। তটিনী জানত উমাইরের কাছ থেকে এমন উত্তরই পাবে, তবুও সে এটা মানতে পারল না। উমাইরের এমন গা ছাড়া ভাব দেখে তটিনীর মন বিষিয়ে উঠল। একটা মানুষ খুন করে কি সুন্দর তার সামনে দাঁড়িয়ে আবার স্বীকার করছে। সে ভুলে গেল প্রায় 20 দিন আগের ঘটনা।
উমাইর তটিনীকে কথাটা বলে ফ্রেশ হওয়ার জন্য ঘুরে ওয়াশরুমে চলেই যাচ্ছিল, তখনই তটিনী ধপ করে তার কলার চেপে ধরল। উমাইর শীতল মস্তিষ্কে বিগড়ানোর জন্য এটাই যথেষ্ট ছিল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, হাতের মুষ্টি এমনভাবে আটসাঁট হলো যে তার কবজির শিরাগুলো ভেসে উঠল। ক্রোধে তার চোখ রক্তবর্ণ ধারণ করল, যেন চোখ দিয়ে রক্ত ঝরবে, কিন্তু তার জীবনে কখনো হয়নি। এই মেয়ে এটা তার সাথেই করে। গলা উঁচু করে কথা বলা থেকে চর মারা, আজ আবার কলার চেপে ধরেছে, যা তার জীবনে কোনো শত্রুও তার সাথে এমন করার সাহস পায়নি। তটিনী তার ক্রোধী চেহারা লক্ষ্য করল না। সে তো তার রাগ উমাইরের উপর ঢেলে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তার কলার ঝাঁকিয়ে কলার মুষ্টি করে ধরে তটিনী ক্রোধী কণ্ঠে বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একটা অমানুষ, আর একটা অমানুষ হয়ে মানুষের কষ্ট কি বুঝবেন? আপনি আমার ঘৃণারও যোগ্য না, খুনি কোথাকার। আপনার মতো একটা খুনির বউ আমি, ভাবতেও আমার ঘৃণা লাগে। আপনি আমাকে তালাক দিবেন। আপনার এই খুন খারাপি আমি মেনে নিতে পারবো না। তটিনী উমাইরের কলার ঝাঁকিয়ে কথাগুলো বলতে লাগলো। যখন কথা শেষ হয়ে গেল তখনই তার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করে উমাইরের সেই চিরচেনা বজ্রকণ্ঠ, কলার ছাড়। তার এমন বজ্রকণ্ঠের দমক শুনে না চাইতেও তটিনীর মুষ্টি আলগা হয়ে সরে আসলো। সে উমাইরের দিকে তাকিয়ে দেখল তার চোয়াল রাগে লালচে বর্ণ ধারণ করেছে। হঠাৎ তার গতবারের কথা মনে পড়ে গেল, আর মনে পড়তেই তার ক্রোধ স্বরে একরাশ আতঙ্ক ছড়িয়ে পড়ল। তবে তা উমাইরকে বুঝতে দিল না। সেও উমাইরের রাগে রক্তবর্ণ ধারণ করা চোখে তার ক্রোধী চোখ স্থাপন করল। এ যেন সিংহ আর বাঘের লড়াই, কেউ কারুর থেকে কম না। তটিনীর এমন সাহস দেখে উমাইর যেন রাগে ক্ষোভে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। তার মনে হচ্ছে রাগে মাথা ফেটে যাবে। উমাইরের ভেতরের আগুন হঠাৎ মুহূর্তেই জমে বরফ হয়ে গেল। তার শরীর নিথর, চোখে রাগের লেলিহান শিখার বদলে এক ধরনের ভয়ঙ্কর শীতলতা, যেন আগ্নেয়গিরির ভিতরে সব আগুন থেমে গিয়ে জমে গেছে কঠিন লাভায়। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক অদ্ভুত তীর্যক হাসি ফুটে উঠল, একটি শিকারীর হাসি, যা শিকারকে বিভ্রান্ত করে। কণ্ঠস্বর এতটা নিচু এবং ভারী হয়ে উঠল যে তাতে ঘরের বাতাস পর্যন্ত ভারী মনে হলো। সে গভীর অথচ নির্মম কণ্ঠে বলল, তোর সাহস দেখে আমি অবাক হলাম। তটিনীর মনে হলো এই শীতল নীরবতা অনেক সময় সবচেয়ে বড় ভয়ঙ্করের পূর্বাভাস। সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের আগে সবকিছু অদ্ভুত রকম শান্ত থাকে, আর সেই শীতলতাই ধ্বংসের পূর্বাভাস। উমাইরের চোখে এমন শীতল দৃষ্টি যা তার বুকের গভীরে কাঁপন ধরিয়ে দিল। উমাইর তার পরা ব্ল্যাক গুচি বেল্টটা খুলে ফেলল। সেটা ডান হাতে জড়াতে জড়াতে তটিনীর সামনে দাঁড়ালো, কিন্তু তটিনী এক পাও নড়ল না। সে আজ ক্রোধ আর অদম্য সাহস নিয়ে দাঁড়িয়ে থাকল। প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তা গিলে নিল, আর মনে মনে পণ করে নিল, এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। উমাইর যাই করুক, সে এক পাও নড়বে না। তার মতো খুনির কাছে সে মাথা নত করবে না। উমাইর তটিনীর সেই একভাবে ক্রোধ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে যেন আরও বেশি রেগে গেল, আর রাগলে তার মাথার সিস্টেম একেবারে সব হ্যাং হয়ে যায়। সে দেখতে চায় তার জন্য তটিনীর চোখে ভয়, কিন্তু এই মেয়ে তার উপরই ক্রোধ দেখায়। আজ সে তার শরীরে কত তেজ আছে তাই দেখবে। এক মুহূর্তে সে বেল্টটি দিয়ে তটিনীকে সজোরে আঘাত করতে শুরু করে দিল। তটিনীর শরীরের যেন আগুনের মতো জ্বালা করতে লাগলো, কিন্তু তার মুখাবয়বে যেন কোনো শঙ্কা নেই।
তার প্রতিটি আঘাত তার মুখের অভিব্যক্তি আরও দৃঢ় হয়ে উঠেছে। তার সাথে উমাইরের বেল্টের আঘাত আরও তীব্র হচ্ছে। তটিনীর শরীর ছিঁড়ে যাওয়ার মতো অনুভব করছে। না চাইতেও তার চোখে অশ্রু জমে উঠল। আর উমাইর বিরামহীনভাবে আঘাত করতে থাকল নির্দয়ভাবে। তটিনীর আওয়াজ বের হওয়া বন্ধ করতে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল। এতে তার আওয়াজ না বের হলেও তার ঠোঁট কেটে গেল। তবুও সে একইভাবে দাঁড়িয়ে থাকল, কোনো আওয়াজ করল না। কিন্তু এতে তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিল। আর সে আওয়াজ না করতে দেখে উমাইরের শরীরে আরও বেশি ক্রোধ সৃষ্টি হলো। সে চাচ্ছে তটিনী তার কাছে ক্ষমা চাক আর কষ্টে চিৎকার করুক, কিন্তু এই মেয়ে যেন সব সময় তার উল্টো। আর সে ভুলে গেছে যে তটিনীর শ্বাসকষ্টের সমস্যা আছে। তার শরীরে আঘাত দিলে ক্ষতি হতে পারে। তটিনী তার সহ্য করতে পারল না। ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল, মাথা নিচু করে, যেন তার সমস্ত শক্তি হারিয়ে গেছে। কোনো শব্দ বের হলো না তার ঠোঁট থেকে। তবুও তার দম বন্ধ হয়ে আসা শ্বাসের ভারী শব্দ চারপাশের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। মাথা নিচু রাখতেই ঝরঝর করে চোখ বেয়ে নেমে এলো অশ্রু, কিন্তু সে তা মুছতেও পারল না। তার ভেতরের বেদনা, তার শ্বাসকষ্ট সবকিছু একসাথে যেন তাকে চেপে ধরেছে। অথচ উমাইর তা দেখল না, অনুভবও করল না। সে তখনও নিজের ক্রোধে ডুবে। তটিনীর নীরব আর্তনাদের প্রতি সে পুরোপুরি অন্ধ। তটিনীর বুকের ভেতরটা ভারী হয়ে উঠল। শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, যেন প্রতিটি শ্বাস তার জন্য এক নতুন যুদ্ধ। তবুও সে কিছু বলল না। সে চাচ্ছে তার যেন এই মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সে যদি বেঁচে থাকে, তার হৃদয়ে যে গভীর ক্ষতবিক্ষত হয়েছে তা একে দেখে মনে পড়ে তার মরণ যন্ত্রণা শুরু হবে। তার নিঃশ্বাস, নিঃশব্দ কান্না আর থেমে থেমে শ্বাস টেনে নেওয়ার মধ্যেই উমাইরের হাত থেমে গেল। সে বেল্ট ফেলে দিয়ে তটিনীর চুলের মুঠি ধরে টেনে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল। সেই সাথে উমাইরও দাঁড়ালো। পানির ফোঁটায় উমাইরের শরীরের শুকিয়ে যাওয়া রক্ত আস্তে আস্তে ধুয়ে যেতে লাগলো। এদিকে তটিনীর কিছু বুঝে ওঠার আগেই তার মনে হলো তার গায়ে কেউ মরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছে। সে ছটফট শুরু করে দিল, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে, আর আওয়াজ বন্ধ রাখতে পারল না। তার শরীরে আর কুলালো না। সেই সাথে শ্বাস নেওয়া তার কষ্টদায়ক হয়ে উঠল। সে ছটফট করা অবস্থায় তার শ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। সেই সাথে সেও নিস্তেজ হয়ে শরীর ছেড়ে দিল। উমাইর তার উদর জড়িয়ে পড়ে যাওয়া থেকে আটকালো। আর তটিনীর এমন করে শ্বাস নেওয়া দেখে সে চোখ বুজে রেগে দেয়ালে জোরে একটি পাঞ্চ করে অস্ফুট স্বরে বলে উঠল, ও শিট! সে তো তটিনীর শ্বাসকষ্টের সমস্যার কথা ভুলেই গিয়েছিল, তাই ইনহেলারও কিনা হয়নি। সে যেহেতু তারপরে দিনই চলে গিয়েছিল, তাই এই বিষয়টা তার মাথা থেকে চলে গিয়েছিল। উমাইর তটিনীর দিকে তাকিয়ে দেখল তার চেহারা কেমন নীলবর্ণ ধারণ করেছে। সে বুঝল এটা ব্যথার কারণে। এই মেয়ের যে শরীরে কি তেজ, তা সে আজ তার প্রমাণ পেয়েছে। এইটুকু মেয়ে তো না, শরীরের জেদ, শুধু রাগ আর তেজই আছে। আজ উমাইর তটিনীকে একদম কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো। তটিনীর ঠোঁট কেটে পানিতে ধুয়ে গেলেও ফুলে লাল হয়ে আছে। সরু খাড়া নাক, হলুদ ফর্সা গোলগাল মুখের ত্বকের উপর পানির ছিটে ফোঁটাগুলো মুক্তার দানার মতো চিকচিক করছে। সেই বিন্দুগুলো আলোর প্রতিফলনে যেন ছোট ছোট তারার মতো ঝিকিমিকি করছে, যা তার মুখের স্নিগ্ধতাকে আরও মায়াময় করে তুলেছে। তটিনীর চোখের পাতার তিলটা যেন সন্ধ্যার নরম আলোয় আঁকা একটি ছোট তারকা। ফর্সা হলুদাভ ত্বকের মাধুর্যে তিলটি ঠিক যেন প্রকৃতির নিখুঁত শিল্পকর্ম।
তটিনীর গায়ের ওড়না সেই কখন পড়ে গিয়েছে। উমাইর তার গলার একটু নিচে তাকিয়ে দেখল একসাথে দুটা তিল, একটা আর একটা গাঢ় আর একটা লালচে। এই মুহূর্তে তটিনীকে দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে কোনো শিল্পকর্ম এঁকেছে, যা থেকে চোখ সরিয়ে নেওয়া যায় না। উমাইর শুকনো একটা ঢুক গিলে নজর সরিয়ে নিল। এর থেকেও কত আগুন সুন্দরী মেয়ে তার সামনে, তার আশেপাশে ঘুরে বেরিয়েছে, সে তাদের পাত্তা দেয়নি। আর সামান্য এই মেয়ে, তাও আবার শত্রু, আর একে দেখে সে ডুব গেলছে। ভাবতেই উমাইরের নিজের উপর রাগ উঠল। তটিনীর শ্বাস একদম আস্তে আস্তে নিচ্ছে, তার বুক একদম আস্তে উঠানামা করছে, যা তার শ্বাসকষ্টের লক্ষণ স্পষ্ট। উমাইর ফুঁস করে একটা শ্বাস ফেলে এক হাত দিয়ে তটিনীর উদর জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে শার্টের বোতাম খুলে রক্তাক্ত শার্টটা এক জায়গায় ছুঁড়ে ফেলল আর নিস্তেজ শরীরটি কুলে তুলে শাওয়ারের নিচ থেকে রুমে চলে গেল। সে সোফায় বসে তটিনীকে তার কুলের উপর রাখল। এই ভিজা অবস্থায় পালঙ্কে শোয়ানোর কোনো মানে হয় না। প্রথমবার তার শ্বাস নিতে গেলে উমাইরের তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু এবার তার কেমন একটা অনুভূতি হচ্ছে, সে নিজেও এর মানে বুঝতে পারছে না। তারপর এত ভাবনা বাদ দিয়ে তার ওষ্ঠের সাথে ওষ্ঠ মিলিয়ে শ্বাস দিতে থাকলো। এতে তটিনীর হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসলেও তার হৃদস্পন্দন বেড়ে গেল। তবুও সে থামল না। যখন দেখল তটিনী স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে, তখন সে থেমে গেল। কিন্তু বাধল আরেক বিপত্তি। তার শ্বাস স্বাভাবিক হয়ে আসলেও এখনও জ্ঞান ফিরেনি। কিন্তু এমন ভিজা অবস্থায় তো তাকে রাখা যাবে না। এতে ঠান্ডা লেগে তার শ্বাসকষ্ট আরও বাড়বে। তটিনীর জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও উমাইর বরাবরই শূন্য। কোনো উপায় না পেয়ে উমাইর নিজেই পাল্টিয়ে দেবে বলে সিদ্ধান্ত নেয়। সে তো আর অন্য বাইরের কোনো মেয়ে না, পবিত্র 3 কবুল বলে বিয়ে করা একটা মাত্র বউ তার। যত যাই করুক, এটা তো মিথ্যা হয়ে যাবে না। এইসব অনেক কিছু বলে নিজের মনকে বোঝালো উমাইর। তারপর নিজের একটা শার্ট আর ট্রাউজার নিয়ে আসলো, যা ঢিলে ঢোলার জন্য তটিনীকে পরাতে যেয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। রুমের লাইট নিভিয়ে দিয়ে রুমের পর্দাগুলো টেনে দিল। এক হাত দূরের জিনিসও এখন দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে। তটিনীর জামায় হাত দিয়ে তার হাত কিছুটা কেঁপে উঠল। তার কাছে মনে হলো মানুষ খুনের থেকেও এই কাজটি বেশি কঠিন। সে একটা ঢুক গিলে রুম অন্ধকার থাকার পরও চোখ বন্ধ করে নিল। তটিনীর ভিজে কাপড়গুলো খুলে তার সাদা শার্ট আর ট্রাউজার পরিয়ে দিল। তার বুক কেমন কাঁপছে, এটা অনুভব করতেই তার হাসি লাগলো। এই মেয়ে কাইসার উমাইর তাগির বুকে কাঁপন ধরিয়ে দেওয়াটাও বন্ধ রাখল না। ভাবা যায়?